দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভ, ভারতীয় হাই কমিশনারকে আবারও তলব করে ঢাকার কড়া প্রতিবাদ, নিরাপত্তা বাড়ানোর আহ্বান। সিরিয়ার আলেপ্পোয় রক্তক্ষয়ী সংঘাতের পর হামলা বন্ধে একমত সরকারি বাহিনী ও কুর্দি বিদ্রোহী গোষ্ঠী। এসডিএফকে সিরীয় সেনাবাহিনীতে যুক্ত করার পরিকল্পনা। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৩ জন নিহত, যুদ্ধবিরতির মধ্যেও গাজায় অব্যাহত আগ্রাসন, ২ ফিলিস্তিনির প্রাণহানি, জেরুজালেমে গুড়িয়ে দেয়া হচ্ছে বাড়িঘর। এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলে ভয়াবহ পরিণতি হবে ভেনেজুয়েলার, হুঁশিয়ারি ট্রাম্পের। মার্কিন আগ্রাসন ঠেকাতে কারাকাসের আইন পাশ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। শুরুতেই দেশের খবর। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে স্টার ইলেকশন ডায়ালগে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছি সেখানে। আমরা একটা প্রণয়ন করেছি এবং সেটা জাতির সামনে আমরা তুলে ধরেছি। আপনারা যদি সেই 31 দফা দেখেন তাহলেই দেখবেন যে সেই 31 দফার মধ্যেই আমরা কিন্তু আপনার আমাদের ধারণাগুলো, আমরা কি করতে চাই ক্ষমতায় গেলে, আমরা কি করব, সেই বিষয়গুলো আমরা তুলে ধরেছি। এবং সেই 31 দফার মধ্যে আমি আপনার পুরোটা আপনাদের সামনে বলতে চাই না, আমরা কয়েকটা কথা আপনাদের সামনে বলতে চাই যেগুলো আমরা তখনই বলেছিলাম। জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন, এটা আমরা বলেছিলাম 2022 সালে। আমরা বলেছিলাম সম্প্রীতিমূলক রাষ্ট্রসত্তা ও জাতীয় সমন্বয় কমিশন গঠন করার জন্য, ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন। এটা ছিল আমাদের রাজনৈতিক চিন্তা, অর্থাৎ পলিটিক্যাল স্ট্রাকচারটার জন্য। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপরিবর্তন, যেটা অলরেডি এসে গেছে। তখন আমরা আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট সরকার সম্পর্কে বলতে গেলে আমাদেরকে তখন সবাই বিদ্রুপ করতেন, বিশেষ করে আমরা যখন বিরোধী দলে ছিলাম। এমনকি বিদেশিরা পর্যন্ত, পশ্চিমা বিশ্ব পর্যন্ত বলতো দ্যাটস এ ডেড ইস্যু। কিন্তু এটা প্রমাণিত হলো এখন যে এটাই হচ্ছে একমাত্র পথ, যে পথে আপাতত, যেহেতু আমাদের রাজনৈতিক সংস্কৃতি এটা আপনার এমন ধরনের যে যেখানে আমরা একজন আরেকজনকে আস্থার মধ্যে নেই না, সেখানে এই কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটাই হচ্ছে নির্বাচনের সময়কে অবাধ সুষ্ঠু নির্বাচন করা একমাত্র পথ, সেটা প্রমাণিত হয়েছে। আইনসভা, মন্ত্রিসভা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিচার বিভাগের মাঝে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা, প্রধানমন্ত্রী দায়িত্ব পালনের সময়সীমা অনূর্ধ্ব পরপর 2 মেয়াদ নির্ধারণ, আমরা 22 সালে বলেছিলাম। আমি এটা এই জন্য আবার রিপিট করছি যে এই কথাগুলো কিন্তু আমরা আগে বলেছি এবং আমরা এগুলোতে কমিটেড। বিভিন্ন বিষয়ে জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে আইনসভায় উচ্চ কক্ষের প্রবর্তন, অর্থাৎ আপনি যেটাকে আমরা আপার হাউস বলছি, সেই আপার হাউস। সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন, নির্বাচন কমিশন, নির্বাচন ব্যবস্থার সংস্কার ও সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন, স্বচ্ছতা নিশ্চিতকরণে সকল রাষ্ট্রীয় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন শক্তিশালীকরণ। এইগুলোই ছিল আমরা যেগুলো আজকে যেগুলো কমিশন থেকে বেরিয়ে এসছে, 6টা কমিশন থেকে, তার বেশিরভাগই কিন্তু আমাদের এই 31 দফার মধ্যে রয়ে গেছে। এরপরে আমরা আপনার তখন আমরা ভেবেছিলাম যে আমাদের অর্থনীতি যেভাবে ধ্বংস করা হয়েছে, একে তো আপনার সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে, আমাদের যে গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো, ইনস্টিটিউশনগুলো, অন্যদিকে আমাদের ইকোনমিক ইনস্টিটিউশনগুলো তো ধ্বংসই, এবং ওখানে একটা অলিগার্কি তৈরি করা হয়েছে। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ফিরছি আন্তর্জাতিক খবরে। নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং শিলিগুড়িতে ভিসা সেন্টারে ভাঙচুরের ঘটনায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে উদ্বেগ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের সব স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে দেশটির সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়েছে ঢাকা। এদিকে দিল্লিতে আজও বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ এবং উত্তেজনাকর পরিস্থিতি দেখা গেছে।
মঙ্গলবার দুপুরে নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করে নিরাপত্তা বাহিনী। এর আগে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন বিক্ষোভকারীরা। নিরাপত্তা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও হাই কমিশন এলাকা ঘিরে রয়েছে উত্তেজনা। এর আগে মঙ্গলবার সকালে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে তলব করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, গত 20 ডিসেম্বরে নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের পরিসীমার বাইরে এবং বাসভবনের সামনে ঘটে যাওয়া ঘটনার পাশাপাশি 22 ডিসেম্বর শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টারে উগ্রবাদী গোষ্ঠীর ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ জানাচ্ছে বাংলাদেশ। একই সঙ্গে ভারতে বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মিশনের বাইরে সহিংস বিক্ষোভের বিষয়েও উদ্বেগ প্রকাশ করে ঢাকা। কূটনৈতিক ব্যবস্থাপনায় পূর্ব পরিকল্পিত সহিংসতা এবং ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড কেবল কূটনৈতিক কর্মীদের নিরাপত্তাই ঝুঁকির মুখে ফেলে না, বরং পারস্পরিক শ্রদ্ধা, শান্তি ও সহনশীলতার মূল্যবোধকেও ক্ষুণ্ণ করে। সরকার সংশ্লিষ্ট ঘটনাগুলোর পূর্ণাঙ্গ তদন্ত এবং ভবিষ্যতে পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে দিল্লির প্রতি আহ্বান জানায়। ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশন এবং সংশ্লিষ্ট ব্যবস্থাপনার নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানানো হয়। 10 দিনের মধ্যে দ্বিতীয়বার ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করল পররাষ্ট্র মন্ত্রণালয়। এ নিয়ে নানা ইস্যুতে 6 বার ভারতীয় হাই কমিশনারকে তলব করা হল। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সিরিয়ার আলেপ্পোতে ভয়াবহ সংঘর্ষের পর সংঘাত বন্ধে সম্মত হয়েছে সরকারি বাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ। সোমবারের সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত 2 জন বেসামরিক নাগরিক, আহত হয়েছেন আরও 11 জন। এদিকে এসডিএফকে সিরীয় সেনাবাহিনীতে যুক্ত করার বিষয়ে চলা গুরুত্বপূর্ণ বৈঠকের মধ্যেই এ ঘটনায় প্রশ্ন উঠছে। স্থানীয় সময় সোমবার সিরিয়ার আলেপ্পো শহরের শেখানো লাইরমুন গোলচত্বরে সিরীয় নিরাপত্তা বাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ এর মধ্যে গুলি বিনিময় শুরু হয়। এতে বেশ কয়েকজন হতাহত হন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানায়, সংঘর্ষের সময় আতঙ্কে বহু পরিবার এলাকা ছেড়ে পালিয়ে যায়। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, আলেপ্পোর শেখ মাকসুদ ও আশরাফি এলাকায় যৌথ চেকপোস্টে থাকা নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়েছে এসডিএফ। দুই বাহিনীর সহিংসতা এমন সময় ঘটেছে যখন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান দামেস্কে সিরীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল এসডিএফ বাহিনীকে সিরিয়ার নতুন জাতীয় সেনাবাহিনীতে কিভাবে অন্তর্ভুক্ত করা হবে। তাই প্রশ্ন উঠছে, কেন এত সহিংসতা? গত মার্চে সিরীয় প্রেসিডেন্ট আহমেদ আল সারা এসডিএফ এর সঙ্গে একীভূতকরণ চুক্তি স্বাক্ষর করলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। তুরস্ক চায় এসডিএফ ভেঙে তাদের যোদ্ধাদের আলাদাভাবে সেনাবাহিনীতে নিযুক্ত করা হোক, তবে কুর্দি পক্ষ চাইছে একক ইউনিট হিসেবে অন্তর্ভুক্ত হতে। বিশ্লেষকদের মতে এই মতপার্থক্যই এখন সিরিয়ার সবচেয়ে বড় নিরাপত্তা ঝুঁকি হয়ে উঠছে। নাদিম মারজান, সময় সংবাদ। লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর সাইদানে ইসরায়েলি বিমান হামলায় একটি গাড়িতে থাকা অন্তত 3 জন নিহত হয়েছেন। অন্যদিকে যুদ্ধবিরতির মধ্যেও গাজা সিটিতে নেতানিয়াহু বাহিনীর আগ্রাসনে নিহত হয়েছেন 2 জন। এছাড়া পূর্ব জেরুজালেমে একটি বাড়ি ভেঙেছে দখলদাররা, এতে অন্তত 13টি পরিবার ঘর ছাড়া হয়েছে। একই সঙ্গে পশ্চিম তীরে নতুন করে আরও 6টি বাড়ি ভাঙার নোটিশ দিয়েছে ইসরায়েল। লেবাননের দক্ষিণাঞ্চলের শহর সাইদনের কাছে একটি গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় কয়েকজন নিহত হয়েছেন। দেশটির নিরাপত্তা সূত্র জানিয়েছে, হামলার লক্ষ্যবস্তু ছিল একটি চলন্ত যান। এ ঘটনায় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে নতুন করে উত্তেজনা বেড়েছে। এদিকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েলি হামলায় নিহত হচ্ছেন ফিলিস্তিনিরা। সর্বশেষ গাজা সিটিতে কয়েকজন নিহত হয়েছেন। উপত্যকাটির সিভিল ডিফেন্স জানিয়েছে, মাত্র 24 ঘন্টায় তারা অ্যাম্বুলেন্স ও অগ্নি নির্বাপন কার্যক্রম সহ 65টি জরুরি উদ্ধার অভিযান চালিয়েছে। এছাড়া অধিকৃত পূর্ব জেরুজালেমে ইসরায়েলি বাহিনী একটি আবাসিক ভবন গুঁড়িয়ে দিয়েছে। এতে বাস্তুচ্যুত হয়েছে 13টি ফিলিস্তিনি পরিবার। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, চলতি বছর জেরুজালেমে এ ধরনের উচ্ছেদ অভিযান হয়েছে অন্তত 370 বার। একই সঙ্গে পশ্চিম তীরের হেব্রনের তারকুমিয়া এলাকায় 6টি ফিলিস্তিনি বাড়ি নতুন করে ভাঙার নোটিশ দিয়েছে ইসরায়েল। মানবাধিকার সংস্থাগুলো বলছে, বসতি সম্প্রসারণ ও ভূমি দখলের কৌশল হিসেবেই বাড়ি ধ্বংসের পথ বেছে নিচ্ছে তেল আবিব। অন্যদিকে গাজার মিডিয়া অফিস দাবি করেছে, ইসরায়েল 875 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এতে নিহত হয়েছেন 411 জন, আহত হয়েছেন 1000-এর বেশি। এরই মধ্যে 7 অক্টোবরের হামলা নিয়ে তদন্ত কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এরই পরিপ্রেক্ষিতে নিজ দেশেই তাকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।
בראשות של צבא. নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে, আবারও গ্রিনল্যান্ড দখলে নেয়ার হুমকি ট্রাম্পের। মার্কিন দূত নিয়োগের পর ডেনমার্কের ক্ষুব্ধ প্রতিক্রিয়া, রাষ্ট্রদূতকে তলবের ঘোষণা। ইউক্রেন জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে রুশ সেনারা। এখন পর্যন্ত শিশুসহ অন্তত 3 জন নিহত হয়েছেন। পুতিন বাহিনীর হামলার জবাবে রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের তেল পাইপলাইন, জাহাজ ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে কিয়েভ। এর মধ্যেই ইউক্রেনকে $270 কোটি সহায়তা দিল ইউরোপীয় ইউনিয়ন। কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন স্থানে রুশ বাহিনীর হামলার জবাবে রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলে তেল পাইপলাইন, জাহাজ ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেনীয় সেনারা। দুই দেশের সংঘাত নিয়ে এক মন্তব্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইউক্রেন রাশিয়ার শান্তি চুক্তি হবে কিনা সে বিষয়ে তার আত্মবিশ্বাস নেই। তার মতে দনবাস, জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্র আর নিরাপত্তা নিশ্চয়তা, এই ইস্যুগুলোই যুদ্ধবিরতিতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এদিকে স্থানীয় সময় সোমবার কিয়েভের সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন জেলেন্সকি। এ সময় সবকটি সম্মুখ যুদ্ধের পরিস্থিতি খতিয়ে দেখে তিনি বলেন, সম্প্রতি রাশিয়ার হামলার তীব্রতা বেড়েছে। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, রাশিয়া যদি শান্তি আলোচনায় পুরোপুরি আন্তরিক না হয় আর যুদ্ধ দীর্ঘায়িত করার পথ বেছে নেয়, তাহলে ইউক্রেনও সম্পূর্ণ যৌক্তিকভাবে জবাব দেবে। বৈঠকে পাল্টা হামলা ও ওডেসা সহ বিভিন্ন অঞ্চলের আকাশ প্রতিরক্ষার বিষয় উঠে আসে। এর মধ্যে ইউক্রেনকে $270 কোটি সহায়তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বেলজিয়াম জানায়, এই অর্থ যুদ্ধের মধ্যেও অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতা ধরে রাখতে কিয়েভ প্রশাসনকে সহায়তা করবে। নাদিম মারজান, সময় সংবাদ। রাশিয়ার বিরুদ্ধে আরোপ করা কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার মেয়াদ আরও 6 মাস বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন, যা আগামী বছরের 31 জুলাই পর্যন্ত বহাল থাকবে। এক বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিল জানায়, নিষেধাজ্ঞার আওতায় অর্থ, বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি, দ্বৈত ব্যবহার্য পণ্য, শিল্প পরিবহন, বিলাসবহুল পণ্যের ওপর ব্যাপক বিধিনিষেধ রয়েছে। এমনকি রাশিয়া থেকে সমুদ্রপথে আনা অপরিশোধিত তেল ও কিছু পেট্রোলিয়াম পণ্য ইইউতে আমদানি বা স্থানান্তরেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কয়েকটি রুশ ব্যাংককে আন্তর্জাতিক লেনদেন নেটওয়ার্ক সুইফট থেকে বাদ দেওয়া হয়েছে। বিবৃতিতে রাশিয়ার কর্মকাণ্ড চলমান থাকলে নিষেধাজ্ঞাও বহাল থাকবে উল্লেখ করে প্রয়োজনে আরও কঠোর করা হতে পারে বলে সতর্ক করেছে ইইউ। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলে ভেনেজুয়েলার পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে পদত্যাগ করাই হবে মাদুরোর জন্য সঠিক সিদ্ধান্ত বলে উল্লেখ করেন তিনি। জব্দ করা তেল ও ট্যাঙ্কার আটকে রাখা কিংবা বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও জানান ট্রাম্প। এদিকে তেলবাহী জাহাজে মার্কিন আগ্রাসন ঠেকাতে একটি আইন পাশ করেছে কারাকাস। ভেনেজুয়েলার উপর দিন দিন চাপ বাড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নতুন করে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সতর্ক করেছেন তিনি। বলেন, মাদুরো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর হলে সেটাই হবে তার শেষ পরিণতি। তাই ক্ষমতা থেকে মাদুরো সরে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে বলে জানান ট্রাম্প। মার্কিন প্রশাসনের দাবি, ভেনেজুয়েলা ভুয়া পতাকা লাগিয়ে ট্যাঙ্কারগুলোতে অবৈধভাবে তেল পরিবহন করছে। স্থানীয় সময় শনিবার পর্যন্ত 2টি ট্যাঙ্কার জব্দ হয়েছে, আর একটিকে ধাওয়া দেয় মার্কিন কোস্টগার্ড। ট্রাম্প জানান, জব্দকৃত জাহাজ এবং তেল ধরে রাখা বা বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলি নতুন আইন প্রাথমিকভাবে অনুমোদন করেছে। আইনটি আন্তর্জাতিক অবৈধ কার্যক্রমে জড়িতদের 20 বছরের কারাদণ্ড এবং জরিমানা দেওয়ার ক্ষমতা রাখে। একে ট্রাম্পের শাস্তিমূলক পদক্ষেপ মোকাবিলার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। এদিকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় ভেনেজুয়েলার প্রতি রাশিয়ার সমর্থন নিশ্চিত করেছে। অন্যদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্র কর্তৃক আরেক দেশের জাহাজ জব্দ আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে, যুদ্ধ বিগ্রহ ছাপিয়ে বিশ্বের বিভিন্ন দেশে বড়দিনের প্রস্তুতি। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ সেজেছে উৎসবের আলোয়, স্পেনেও চলছে আনুষ্ঠানিকতা। এবার কোনো ধরনের রাখঢাক না রেখেই যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দ্বীপ লাগবেই বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতীয় নিরাপত্তার জন্যই বিশাল এই সুমেরু দ্বীপটি যুক্তরাষ্ট্রের দরকার বলে জানান তিনি। এর আগে রোববার দ্বীপটি বিশেষ দূত নিয়োগ দেন ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্রকে গ্রিনল্যান্ড হস্তান্তর করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী। তলব করা হবে কোপেনহেগেনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকেও।
গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র ডেনমার্ক সম্পর্ক নতুন করে উত্তাপ ছড়াচ্ছে। স্থানীয় সময় সোমবার এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, খনিজের জন্য নয় বরং জাতীয় নিরাপত্তার কারণেই যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দরকার। আর্কটিক অঞ্চলে চীন ও রাশিয়ার জাহাজের উপস্থিতি রয়েছে দাবি করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্যই গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ প্রয়োজন। এর একদিন আগে রোববার লুইজিয়ানা অঙ্গরাজ্যের রিপাবলিকান গভর্নর জেফ ল্যান্ড্রিকে গ্রিনল্যান্ড বিষয়ক দূত হিসেবে নিয়োগ দেন ট্রাম্প। বিবিসির বরাতে তিনি জানান, ডেনমার্কের অধীনে থাকা এই আধা স্বায়ত্তশাসিত অঞ্চলটিতে অভিযানের নেতৃত্ব দেবেন ল্যান্ড্রি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করার এই কাজে নিয়োগ পাওয়া অত্যন্ত সম্মানের বলেও জানান সদ্য নিয়োগ পাওয়া গ্রিনল্যান্ড বিষয়ক ওই দূত। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ডেনমার্ক। ট্রাম্পের এমন তৎপরতায় হতাশা প্রকাশ করেছে দেশটি। একই সঙ্গে ডেনমার্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করার কথা জানিয়েছেন সে দেশের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন। যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই গ্রিনল্যান্ড হস্তান্তর করা হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে ডেনমার্ক। ডেনমার্কের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন। সংস্থাটির মুখপাত্র জানান, ডেনমার্কের সার্বভৌমত্ব ও সীমান্তের অখণ্ডতা রক্ষা করা ইউরোপীয় ইউনিয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশাল এই সুমেরু দ্বীপটি ঘিরে ট্রাম্পের আগ্রহ বহু পুরাতন। এর আগে প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে ক্ষমতা গ্রহণের পরপরই আর্কটিক অঞ্চলের গ্রিনল্যান্ড দ্বীপটিকে কিনতে চেয়েছিলেন ট্রাম্প। সে সময়ও তার আবদার ফিরিয়ে দিয়েছিল ডেনমার্ক। দ্বিতীয় মেয়াদে এসেও এ নিয়ে বেশ তোড়জোড় শুরু করেন ট্রাম্প। নাসরিন রুমি, সময় সংবাদ। পূর্ব এশিয়ায় কূটনৈতিক তৎপরতা ও উত্তেজনা ক্রমেই বাড়ছে। জাপানের পারমাণবিক নীতি পুনর্বিবেচনা ইস্যুতে নতুন করে সতর্কবার্তা দিয়েছে চীন। টোকিওকে পারমাণবিক অস্ত্র অর্জনের চিন্তা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে দেশটি। জাপানের পারমাণবিক নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে উত্তর কোরিয়া ও রাশিয়াও। জাপানের পারমাণবিক নীতি পুনর্বিবেচনা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এমন পরিকল্পনায় সতর্ক বার্তা দিয়েছে চীন। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, টোকিওকে পারমাণবিক অস্ত্র অর্জনের চিন্তা থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে ভুল পথে এগিয়ে যাওয়া বন্ধ করতে হবে। জাপানের পারমাণবিক নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং বলছে, জাপানের পারমাণবিক অস্ত্র অর্জন বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে। পাশাপাশি টোকিওর অপারমাণবিক অবস্থান থেকে সরে আসা উত্তর পূর্ব এশিয়ার নিরাপত্তায় নেতিবাচক প্রভাব ফেলবে বলে সতর্ক করছে রাশিয়া। এদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং আগামী মাসে চীন ও জাপান সফর করতে পারেন। স্থানীয় সময় সোমবার একটি টেলিভিশন অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী চো হিয়ন জানান, জানুয়ারির শুরুতে লি জে মিয়ং ও শি জিনপিং এর বৈঠকের প্রস্তুতি চলছে। এ বিষয়ে শিগগিরই বিস্তারিত ঘোষণা আসতে পারে। লি জে মিয়ং জুনে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তার প্রথম চীন সফর। সম্ভাব্য ওই বৈঠকে উত্তর কোরিয়া ইস্যু ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। প্রতিরক্ষা প্রস্তুতির জন্য বেশ কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্রের মহড়া চালিয়েছে ইরান। স্থানীয় সময় সোমবার তেহরান, ইস্পাহান সহ বেশ কয়েকটি শহরে চলে এই মহড়া। তেহরান প্রতিরক্ষার কথা জানালেও ইসরায়েলের দাবি, মহড়ার আড়ালে অপ্রত্যাশিত হামলা চালাতে পারে খামেনি প্রশাসন। পশ্চিমা বিশ্লেষকদের দাবি, ইরান এখনও ফোর্দো পারমাণবিক স্থাপনা পুনর্গঠন করছে। একের পর এক ক্ষেপণাস্ত্র ছুটছে শত্রুর দিকে, ধ্বংস করছে লক্ষ্যবস্তু। স্থানীয় সময় সোমবার ইরানের রাষ্ট্রায়ত্ত মিডিয়ার প্রকাশিত ভিডিওতে এভাবেই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ দেখা যায়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশের ক্ষেপণাস্ত্র সক্ষমতা শুধুই প্রতিরক্ষামূলক এবং আলোচনার বিষয় নয়। যদিও এ নিয়ে উদ্বিগ্ন ইসরায়েল। দেশটির প্রধান সেনা কর্মকর্তা ও প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন, ইরানের মহড়াগুলোর আড়ালে সম্ভবত হামলার প্রস্তুতি হতে পারে। তবে এখনো কোনো হুমকির চিহ্ন দেখছে না মার্কিন গোয়েন্দারা। ইরান রাশিয়ার সঙ্গে যৌথভাবে 3টি স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে। পায়া বা তলু 3, জাফার 2 এবং কওসার 1.5 স্যাটেলাইটগুলো ভূ পর্যবেক্ষণ, কৃষি, পরিবেশ ও স্মার্ট ফার্মিংয়ে ব্যবহৃত হবে। পশ্চিমা দেশগুলো বলছে, স্যাটেলাইট প্রযুক্তি দীর্ঘ পরিসরের ক্ষেপণাস্ত্রের সঙ্গে সম্পর্কিত। এদিকে ইরানের সেনাবাহিনী সতর্ক করে দিয়েছে, শত্রু যদি কোনো পদক্ষেপ নেয় তা জেনে বুঝে মোকাবিলা করা হবে। সেনাপ্রধান জানান, সীমান্তে মোতায়েন থাকা সেনারা দেশকে রক্ষা এবং আত্মত্যাগের জন্য সর্বদা প্রস্তুত। পশ্চিমা বিশ্লেষকদের দাবি, ইরান এখনও ফোর্দো পারমাণবিক স্থাপনা পুনর্গঠন করছে। মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি জানিয়েছেন, ইরানের এই প্রচেষ্টা শুধুমাত্র ইসরায়েলের জন্য নয়, পুরো ইউরোপ ও যুক্তরাষ্ট্রের জন্য হুমকি।
নাদিম মারজান, সময় সংবাদ। টানা 3 সপ্তাহের রক্তক্ষয়ী সংঘর্ষের পর অবশেষে আলোচনার পথে থাইল্যান্ড ও কম্বোডিয়া। বুধবার বৈঠকে বসবেন দেশ দুটির প্রতিরক্ষা কর্মকর্তারা। আসিয়ানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি পুনর্বহালের লক্ষ্যে বৈঠকে বসতে সম্মত হয়েছে দুই দেশ। আলোচনায় যুক্তরাষ্ট্র বা চীনের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছেন থাই পররাষ্ট্রমন্ত্রী। এদিকে সীমান্তে নতুন করে স্থল মাইন পুঁতে রাখার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছে থাইল্যান্ড, যদিও কম্বোডিয়া তা অস্বীকার করেছে। থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে যুদ্ধবিরতি ভেঙে প্রতিদিনই রকেট ও আর্টিলারি হামলা চালাচ্ছে উভয় পক্ষ। লাওস সংলগ্ন বনাঞ্চল থেকে শুরু করে থাইল্যান্ড উপসাগরের উপকূলীয় এলাকাও সংঘর্ষের আওতায় পড়ে। সীমান্তে নতুন করে স্থল মাইন পুঁতে রাখার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছে থাইল্যান্ড, যদিও কম্বোডিয়া তা অস্বীকার করে পাল্টা থাই সেনাদের বিরুদ্ধে সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তুলেছে। দেশ দুটির উত্তেজনা নিরসনে এগিয়ে এসেছে প্রতিবেশীরা। স্থানীয় সময় সোমবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে আসিয়ানভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠকে সিদ্ধান্ত হয় বুধবার থাইল্যান্ড ও কম্বোডিয়ার প্রতিরক্ষা কর্মকর্তারা বৈঠকে বসবেন। লক্ষ্য মাসের পর মাস ধরে স্থবির থাকা যুদ্ধবিরতি পুনরুজ্জীবিত করা। আসিয়ান জানিয়েছে আলোচনায় যুদ্ধবিরতি বাস্তবায়ন ও নজরদারি ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকবে। থাই পররাষ্ট্রমন্ত্রী বলেন, থাইল্যান্ড একটি বাস্তব ও কার্যকর যুদ্ধবিরতি চায়, যার স্পষ্ট বাস্তবায়ন পরিকল্পনা থাকবে। তিনি জানান, এই আলোচনায় যুক্তরাষ্ট্র ও চীনের কোনো ভূমিকা নেই। এটি সম্পূর্ণভাবে থাইল্যান্ড ও কম্বোডিয়ার দ্বিপাক্ষিক উদ্যোগ। থাইল্যান্ড সীমান্তবর্তী চান্থাবুরি প্রদেশে বৈঠক আয়োজনের প্রস্তাব দিয়েছে। এদিকে আবারও থাইল্যান্ড কম্বোডিয়া সংঘর্ষ থামানোর কৃতিত্ব দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও জুলাইয়ে ট্রাম্প ও মালয়েশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও তা দ্রুত ভেঙে পড়ে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। মার্কিন নৌবাহিনীর ইতিহাসে সবচেয়ে বড় শক্তিশালী যুদ্ধ জাহাজ তৈরির ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার ফ্লোরিডার মার-আ-লাগোতে এই বিশাল যুদ্ধ জাহাজ তৈরির কথা জানান তিনি। এটি তার ঘোষিত গোল্ডেন ফ্লিট ভিশনের অংশ। তবে বাস্তবতা হচ্ছে, মাত্র 1 মাস আগেই বিলম্ব ও খরচ বেড়ে যাওয়ায় একটি ছোট যুদ্ধ জাহাজ প্রকল্প বাতিল করা হয়। ফোর্ড ক্লাস বিমানবাহী রণতরী এবং কলম্বিয়া ক্লাস সাবমেরিন প্রকল্পেও একই ধরনের সমস্যার মুখে পড়ে মার্কিন নৌবাহিনী। এর মধ্যেই ট্রাম্প জানিয়েছেন, নতুন যুদ্ধ জাহাজের নকশায় তিনি নিজেও সরাসরি যুক্ত থাকবেন। বর্ণিল সাজসজ্জা আর নানা আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশে চলছে বড়দিনের প্রস্তুতি। যুদ্ধবিগ্রহ, দুর্যোগ, অর্থনৈতিক মন্দা সবকিছু ছাপিয়েই চলছে আনন্দ উৎসব। নববর্ষ বড়দিন কেন্দ্র করে তাই রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ সেজেছে উৎসবের আলোয়। চারদিকে বিরাজ করছে সাজ রব। স্পেনেও চলছে বড়দিনের আনুষ্ঠানিকতা। বার্ষিক ক্রিসমাস লটারির ফলাফল জানতে মাদ্রিদের রয়্যাল থিয়েটারে ভিড় করছেন বাসিন্দারা। ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেও রাশিয়ায় থেমে নেই বড়দিনের আনুষ্ঠানিকতা। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গে এর মধ্যেই বড়দিনের নানা আয়োজন শুরু হয়ে গেছে, যার মধ্যে জায়গা করে নিয়েছে চকচকে মুকুট ও 2 মাথাওয়ালা ঈগলের প্রতিকৃতির মতো বিভিন্ন ঐতিহ্যবাহী অলংকার। দর্শনার্থীদের অনেকেই বলছেন, রাজধানীর চেয়েও আধুনিকভাবে সাজানো হয়েছে পিটার্সবার্গকে। সন্ধ্যার পর আলোকিত এই শহরে বড়দিনের আমেজ উপভোগ করতে বের হন বাসিন্দারা। স্পেনেও বড়দিন ঘিরে ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। বার্ষিক ক্রিসমাস লটারিতে অংশ নিতে দেশের নানা প্রান্ত থেকে রাজধানী মাদ্রিদে ছুটছেন বাসিন্দারা। 1812 সাল থেকে শুরু হওয়া এই ড্র স্পেনের অন্যতম প্রাচীন ঐতিহ্য। এল গোর্দো বা দ্য ফ্যাট ওয়ান নামে পরিচিত এই লটারির সর্বোচ্চ পুরস্কার 4 লাখ ইউরো, সর্বনিম্ন পুরস্কারও 1000 ইউরো। বড়দিনের ছুটি কাজে লাগিয়ে অনেকেই ভোর থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন ফল ঘোষণার। আমি খুবই আনন্দিত, দেখি কিছু জিততে পারি কিনা। আমি কখনো লটারিতে কিছু জিতিনি, আর এখানকার পরিবেশও সুন্দর। সাধারণ মানুষের সঙ্গে দেখা করার সুযোগও পাচ্ছি। ড্রয়ের আগে মাসের পর মাস পরিবার, সহকর্মী ও বন্ধুরা মিলে টাকা তুলে টিকিট কেনেন। 20 ইউরোর একটি টিকিট কিনে ভাগ্যের পরীক্ষায় নাম লেখান। একই নম্বর একাধিকবার বিক্রি হওয়ায় একসঙ্গে বহু বিজয়ী তৈরি হয়, যা লটারিটিকে আরো জনপ্রিয় করে তুলেছে। তবে হার জিতের চেয়েও বড় হয়ে দাঁড়ায় বড়দিনের আনন্দ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে উগ্র হিন্দুত্ববাদীদের বিক্ষোভ। ভারতীয় হাই কমিশনারকে আবারও তলব করে ঢাকার কড়া প্রতিবাদ, নিরাপত্তা বাড়ানোর আহ্বান। সিরিয়ার আলেপ্পোয় রক্তক্ষয়ী সংঘাতের পর হামলা বন্ধে একমত সরকারি বাহিনী ও কুর্দি বিদ্রোহী গোষ্ঠী।
এসডিএফকে সিরীয় সেনাবাহিনীতে যুক্ত করার পরিকল্পনা। এই ছিল আন্তর্জাতিক সময়ের পর বিকেল 5টায় থাকবে নির্বাচন নিয়ে আমাদের বিশেষ আয়োজন নির্বাচনের পথ চলা। সঙ্গে থাকুন সময়ের।